রেকর্ডিংয়ে টাইম ওঠে না। আমরা আজকে যাবো যেটা আমরা অভিব্যক্তি সংক্রান্ত প্রমাণ পড়ছিলাম এবং সেই প্রমাণের আমরা 2 নম্বর পয়েন্ট পর্যন্ত গেছিলাম, 2 নম্বর প্রমাণ পর্যন্ত গেছিলাম। আমরা 3 নম্বর প্রমাণ পড়ছি, যেটা 3 নম্বর প্রমাণ ছিল বা প্রমাণ আছে একক অঙ্গ সংস্থানগত প্রমাণ। এই একক অঙ্গ সংস্থানগত প্রমাণ কি না, আমরা যদি প্রাণী জগৎ দেখি, আমরা যদি প্রাণী জগৎ পর্যবেক্ষণ করি, তাহলে যে কোনো অঙ্গ, হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, বৃক্ক, অ্যাওর্টিক আর্চ, যে কোনো অঙ্গ, তাদের যদি আমরা অন্তর্গঠন পর্যালোচনা করি, তাদের যদি আমরা অন্তর্গঠন দেখি, তাহলে সেই অন্তর্গঠনে কি হয় না, সরল থেকে জটিল অঙ্গের কি হয় না উৎপত্তি হয়। এবং আমরা অভিব্যক্তির ইতিহাসে, আমরা বিবর্তনের ইতিহাসে আমরা প্রথমে জানি উৎপত্তি হচ্ছে মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী এবং সর্বশেষ উৎপন্ন হয়েছে কি স্তন্যপায়ী। বিবর্তনের ইতিহাসে মেরুদণ্ডী প্রাণীদের আমরা যদি বিবর্তন দেখি, মুখে লাগাতো, সবসময় মুখে লাগাতো, তাহলে বিবর্তনগত ইতিহাসে আমরা দেখতে পাবো যে মেরুদণ্ডী প্রাণীদের যে বিবর্তন হয়, এইভাবে কি হয় না প্রাণীদের উৎপত্তি হয়েছে, মেরুদণ্ডী প্রাণীদের উৎপত্তি হয়েছে। এবং এদের আমরা যে কোনো অঙ্গের গঠন যদি দেখি, হৃৎপিণ্ডের গঠন যদি দেখি, ফুসফুসের গঠন যদি দেখি, বৃক্কের যদি গঠন দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সরল অঙ্গ থেকে কি হয় না জটিল অঙ্গের কি হয় না উৎপত্তি হয়। আমাদের এখানে যদি হৃৎপিণ্ডের যদি প্রমাণ দিই, হৃৎপিণ্ড কিভাবে সরলতম রূপ থেকে, কোথায় বসবে আমাকে বলছি, কোথায় বসবে, আমি যদি 4টে শিফটে যদি তোদের না এবার তোরা যে টাইমে আসবি সেই টাইমটা নিতে হবে, আর অন্য কোনো টাইম তোরা দিবি না। আবার আগে সকালে, আগে তো 3টে দিন পড়াতাম, এখন তো 4টে দিন পড়াচ্ছি। কোথায় বসবি বল, কোভিডে কোথায় বসবি বল, আমাকে বল যে এখানে বসবি, আমাকে কি বল যে এই জায়গাটা বসবি। হ্যাঁ, 4টে টাইমে যদি তোদের না টাইম হয়, তোরা যদি সবসময় ইন্টারেস্ট হয়, আমার কি করবো বল, আমার কি করণীয় আছে বল। আজকে দুপুরবেলা কোথায়, 10টার সময় কোথায়, হ্যাঁ কোথায় বল, কোথায় তোর, কোথায় শক্তিকের, কোথায় শক্তিকের, কোথায়, তারপরে বিকেলবেলা বাংলা, হ্যাঁ নিট পড়া, কিসের নিট, হ্যাঁ বায়োলজি নিট কোথায় পড়েছ, হ্যাঁ আর কিছু করার নেই। আশ্চর্য তো, একজনের কাছে বায়োলজি পড়ছিস, একজনের কাছে নিট পড়ছিস।
আমি আমার এই সিস্টেম নেই, স্যারের কাছে বালি দিব। ওইটা স্যারকে বল যে চেঞ্জ করতে ডেট, ওই টাইম চেঞ্জ করতে বলবো, নাহলে আমি কী করবো বল। তোর বিকেলে কোথায়? কালকে সকালে? তিনজনের কিছু করার নেই, একমাত্র আজকে বিকেলবেলা যদি চেঞ্জ করিস তাহলে হবে, নাহলে নেই। কোথায় বসাবো আমি? এই জায়গায় আমি কোথায় বসাবো? তোদের যে সেই মঙ্গলবার দিন সকালে আর বৃহস্পতিবার শনিবার দিন রাত্রে, সেই ডেট আমার দরকার। আরে ওটা তো ছিল জেনারেল ওয়েতে, এখন এই পরিস্থিতিতে আমি কোথায় বসাবো বল? তোরা বল যে এইখানে আমি বসবো, আর তোদের তো কোনো দেখা নেই। তোরা তো কালকে আমাকে রাত্রে ফোন করলি, এর দুজনে তো ফোন করেনি। এ যা সন্দীপের কথা বলেছে, শুভমকে তো আমি কবে থেকে খবর পাঠিয়েছি, তোর তো কোনো খবর নেই। তোরা আসবি কি আসবি না আমি জানবো কী করে বল? আরে আমাকে তো খবর দিতে হবে যে আমরা যাবো বলে। তোদের কোনো খবর নেই, তোরা অনলাইনে আসবি না অফলাইনে আসবি আমি জানবো কী করে? একবার বলে ফোন করে যে আসবো, তারপরে নেই। এরকম দুবার হয়েছে, একদিন নয় দুবার হয়েছে। দুবার ফোন করেছিস মনে কর। একবার দুপুরবেলা একটু ঘুমাতে দিয়েছিল, সেদিন দুপুরবেলা স্যার আজকে 5টা সময় পড়াচ্ছেন, হ্যাঁ তোর দেখা নেই, দুপুরবেলা ফোন করেছি 2:30টার দিকে মনে কর। এই একটু সরাই তো, সামনে একটু সরাই তো, হ্যাঁ সরাই সামনে, আরো শোনে দাম ইয়ে কোথায় বসাবো বলতো? আমি কি করে বসাবো বলতো? এইখানে একজন বস, আরো একজন, আর আমি হাঁটবো না, এখানে বস। নিট চেঞ্জ কর, একজনের কাছে বায়োলজি পড়বে, একজনের কাছে নিট পড়বে। উনি তো 12 পড়ান তো, কেন পড়িস না? তা আমিও তো নিট পড়াই। তাহলে আমরা যদি মেরুদণ্ডী প্রাণীদের একটাই অঙ্গ আমাদের সিলেবাসের মধ্যে, যদি হৃৎপিণ্ডের আমরা প্রমাণ করি, আমরা যদি হৃৎপিণ্ডগত প্রমাণ দেখি, একক অঙ্গ সংস্থানগত প্রমাণ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সরল থেকে জটিল হয়েছে হৃৎপিণ্ডের গঠন, ক্রমাগত সরল থেকে কি হয়েছে না জটিল হয়েছে। এবার প্রথমে আমরা যদি মৎস্যের যদি আমরা হৃৎপিণ্ড যাই, তাহলে মৎস্যের হৃৎপিণ্ড কেমন? এই অংশটাকে বলা হয় অলিন্দ, আর এই প্রকোষ্ঠটাকে বলা হচ্ছে কি না নীলক। এবং
একটা অলিন্দ একটা নিলয় কিন্তু, এবং এই হৃৎপিণ্ড হচ্ছে একটি অলিন্দ এবং একটি নিলয়, অর্থাৎ এখানে হৃৎপিণ্ড হচ্ছে দুই প্রকোষ্ঠ যুক্ত। এই অলিন্দে প্রথমে কি হবে না অক্সিজেন যুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি হবে গৃহীত হবে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে নিলয়ে, নিলয় থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত কোথায় যাবে ফুলকাতে, ফুলকা থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত হবে এবং অক্সিজেন যুক্ত হয়ে আবার কি হবে না নিলয়ে অলিন্দতে প্রবেশ করবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সংমিশ্রণ ঘটে। এই কারণে আমরা মাছের হৃৎপিণ্ডকে কি বলবো না, আমরা মাছের হৃৎপিণ্ডকে বলি কি না ভেনাস হৃৎপিণ্ড। ভেনাস হৃৎপিণ্ড এই কারণে বলা হয় যে এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের কি হবে না সংমিশ্রণ ঘটবে। তাহলে এইভাবে অলিন্দ থেকে নিলয়, নিলয় থেকে ফুলকাতে যাবে, ফুলকাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত হবে, মিশ্রিত হবে এবং সেখান থেকে পুনরায় আবার নিলয় এবং অলিন্দতে প্রবেশ করবে। এইভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সংমিশ্রণ হয় বলে, এই কারণে আমরা একে বলি কি না ভেনাস হৃৎপিণ্ড বলি। তাহলে এই হচ্ছে কি না একক অঙ্গ সংস্থানগত প্রমাণ, এটা হচ্ছে মৎস্য। এইবার যদি মৎস্য থেকে আমরা উভচরের ক্ষেত্রে যাই, যদি উভচরের হৃৎপিণ্ডের আমরা গঠন দেখি, তাহলে উভচরের হৃৎপিণ্ডের গঠন কেমন, উভচরের হৃৎপিণ্ডের গঠন হচ্ছে এটাকে আমরা বলি বাম অলিন্দ, এটাকে বলা হয় ডান অলিন্দ এবং এই প্রকোষ্ঠটাকে আমরা বলি কি না নিলয়। তাহলে এখানে হৃৎপিণ্ড ক প্রকোষ্ঠ যুক্ত, এখানে হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপিণ্ড তিনটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। প্রথমে এই অলিন্দতে কি আসে না কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, অলিন্দ থেকে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে নিলয়। ডান নিলয় বাম নিলয় বলে কোনো নিলয় নেই, কিন্তু ডান অলিন্দ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করলো, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে না নিলয়, নিলয় থেকে মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর মাধ্যমে, এদের ক্ষেত্রে মহাধমনী কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে। এবার এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মহাধমনী এবং ফুসফুসীয় ধমনী পথে কোথায় যাবে বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে এখান থেকে এবার কোথায় যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাবে, ফুসফুসে গিয়ে কি হবে অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেন যুক্ত হওয়ার পরে ফুসফুসীয় শিরার মাধ্যমে আবার কোথায় আসবে বাম অলিন্দে আসবে, বাম অলিন্দ থেকে এখানে আসবে। তাহলে এখানে কি হবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের কি হচ্ছে মিশ্রণ ঘটছে। তাহলে দেখ উন্নত দেখ এই কারণে এখানে ছিল দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এখানে কিন্তু হচ্ছে ক প্রকোষ্ঠ বিশিষ্ট তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে অলিন্দ এবং নিলয়ে কি হয়েছে না কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্তের সংমিশ্রণ ঘটেছে।
এখানে কিন্তু শুধুমাত্র নিলয়ে কি হয়েছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সংমিশ্রণ ঘটেছে। এখানে কিন্তু অলিন্দের, ডান অলিন্দ এবং বাম অলিন্দের মধ্যে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের কোনো সংমিশ্রণ ঘটেনি। তাহলে এখান থেকে গঠনটা কি হবে, এখানে একটু উন্নত হবে। তাহলে এই গেল মৎস্য। মৎস্য থেকে আমরা গেলাম কি উভচর। উভচর থেকে আমরা যদি এবার যদি সরীসৃপ যায়, সরীসৃপের ক্ষেত্রে কি হবে, এই হচ্ছে বাম অলিন্দ, এই হচ্ছে ডান অলিন্দ। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয়। এখানে কিন্তু নিলয় সম্পূর্ণভাবে কিন্তু বিভক্ত হয়নি, এটা হচ্ছে অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয়। তার মানে এখানে হৃৎপিণ্ডটা হচ্ছে কি অসম্পূর্ণভাবে বিভক্ত, অসম্পূর্ণভাবে বিভক্ত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। একমাত্র ব্যতিক্রমকে, সব সরীসৃপের কিন্তু অসম্পূর্ণভাবে বিভক্ত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কি, একমাত্র ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমির সরীসৃপ প্রাণী হলেও, সরীসৃপ শ্রেণীর প্রাণী হলেও কুমিরের কিন্তু হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত। এখানে দেখ, নিলয়ে যাতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সংমিশ্রণ না ঘটে তার জন্য কিন্তু একটা প্রচেষ্টা চালিয়ে গেছে। এখানে তো অলরেডি মিশ্রিত হয়েছে, এখানে যাতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সংমিশ্রণ না ঘটে তার জন্য সরীসৃপ প্রাণী কি করেছেন, একটা প্রচেষ্টা চালিয়ে গেছে। আর একটু উন্নত, কিন্তু এখানে অলরেডি মিশ্রিত হয়েছে আর 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে কিন্তু অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠযুক্ত, তার মানে 4 প্রকোষ্ঠযুক্ত হতে চাইছে। কেন না, যাতে করে এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সংমিশ্রণ না ঘটে। এরপরে আমরা যদি সরীসৃপ থেকে যদি আমরা পক্ষী আর স্তন্যপায়ীতে যদি যাই, তাহলে পক্ষী এবং স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীতে আমরা কি দেখতে পাবো, এটা হচ্ছে কি বাম অলিন্দ, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, আর এটা হচ্ছে ডান নিলয়। এখানে দ্বিপত্র কপাটিকা আর এখানে ত্রিপত্র কপাটিকা। আমরা জানি সারা দেহ থেকে সুপিরিয়র ভেনা কেবা বা ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনা কেবা বা নিম্ন মহাশিরা, করোনারি শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় প্রবেশ করবে, ডান অলিন্দে। ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় প্রবেশ করবে, বাম অলিন্দে। তাহলে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে। দেহের বিভিন্ন স্থান থেকে সুপিরিয়র ভেনা কেবা বা ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনা কেবা বা নিম্ন মহাশিরা এবং করোনারি শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে। এখানে আছে কি দ্বিপত্র কপাটিকা, এখানে আছে ত্রিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকার মাধ্যমে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে আসবে। ত্রিপত্র কপাটিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসবে। নিলয় থেকে
অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী পথে সারা দেহে ছড়িয়ে পড়ে, আবার ফুসফুসীয় ধমনী পথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায়। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাওয়ার ফলে সেখানে অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেন যুক্ত হলে আবার ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় প্রবেশ করবে? এখানে প্রবেশ করবে। আবার অক্সিজেন যুক্ত রক্ত কী হবে? আমাদের দেহের সারা শরীরে যাবে, সারা শরীরে যাওয়ার পরে সেখানে কী হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার এখানে প্রবেশ করবে। তাহলে এইভাবে কি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে, আমাদের মানে স্তন্যপায়ী এবং পক্ষীশ্রেণী হৃৎপিণ্ডে যেহেতু এবারে এইভাবে দুবার চক্রাকারে রক্তের সংবহন হয়, যার জন্য এই রকম হৃৎপিণ্ডকে আমরা কি বলবো? এই রকম হৃৎপিণ্ডকে আমরা বলবো দ্বিচক্রী হৃৎপিণ্ড। এবং হৃৎপিণ্ড এখানে হচ্ছে কি 4টি প্রকোষ্ঠযুক্ত। এখানে দেখ অলিন্দ, অলিন্দ থেকে নিলয় ফুলকা, আবার ফুলকা থেকে নিলয় অলিন্দ, একবার কিন্তু চক্রাকারে কি হচ্ছে? সম্পন্ন হচ্ছে। যার জন্য এইরকম হৃৎপিণ্ডকে আমরা কি বলবো? এইরকম হৃৎপিণ্ডকে আমরা বলবো কি একচক্রী। তার মানে আমরা যদি একক অঙ্গ সংস্থানগত প্রমাণ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হৃৎপিণ্ডের গঠন ক্রমাগত অনুন্নত থেকে কি হচ্ছে না উন্নতর দিকে এগোচ্ছে। তাহলে এই হচ্ছে কি একক অঙ্গ সংস্থানগত প্রমাণ। তোরা তুলছিস না? হ্যাঁ, সেই সিলেবাস শেষের পরে এলে এরকম হয়। আমি এখানে নেট খরচ করে এরকম বসে থাকবো। সরার কোনো জায়গা নেই, কোথায় সরবো আমি? হয়েছে তোমার হয়েছে? পরেটা আয়নার পরে তুলে নিবি, যখন আমি লিখবো তখন করতে হবে, লিখতে হবে। আমরা আরেকটা প্রমাণ পড়ব, যখন বুঝাবো তখন লিখবি না, যখন পড়াবো যখন লিখবো আমি তখন আমরা এরপরে যেটা পড়ব 3 নম্বর প্রমাণ। কেন 1 নম্বর প্রমাণ আমরা গেছি জীবাশ্ম, 2 নম্বর প্রমাণ আমরা গেছি তুলনামূলক অঙ্গ সংস্থানগত, আর 3 নম্বর আমরা করছি একক অঙ্গ সংস্থানগত। ওই যে কানেক্টিং লিঙ্ক সেটা হচ্ছে জীবাশ্মের মধ্যে পড়ে গেছে। আমরা 3 নম্বর এবার পড়বো যেটা ও হ্যাঁ, সরি, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট।
4 নম্বর পয়েন্টের নাম হচ্ছে কি না লুপ্তপ্রায় অঙ্গ। আমরা যদি জীবজগৎ পর্যবেক্ষণ করি, সে উদ্ভিদ বল বা প্রাণী বল, সেখানে আমরা দেখতে পাবো যে বিশেষ কতগুলো জীবে কতগুলো অঙ্গ ক্রমাগত ব্যবহারের ফলে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য সেই অঙ্গগুলো কি হয়েছে না শক্ত আর সবল হয়েছে। সেই একই অঙ্গ যদি অন্য কোনো প্রাণীতে যাওয়া হয় তাহলে দেখা যাবে কি না ক্রমাগত অব্যবহারের ফলে সেটা কি হয়েছে না নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। যেমন আমি যদি উদাহরণ বলি, যে স্তন্যপায়ী গিনিপিগের ক্ষেত্রে, খরগোশের ক্ষেত্রে, সেখানে কি হয় ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের সংযোগস্থলে থাকে কি সিকাম। সিকাম কি করে না সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। সিকামের কাজ হচ্ছে সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাক করা। তার মানে তারা যে সেলুলোজ ভক্ষণ করে, ঘাস জাতীয় উদ্ভিদ যে ভক্ষণ করে, সেখানে প্রচুর পরিমাণে সেলুলোজ আছে। সেই সেলুলোজটাকে পাচিত করবে কে? সিকাম। সিকাম সাহায্য করবে। কিন্তু আমি যদি মানুষের ক্ষেত্রে আসি, তাহলে মানুষের ক্ষেত্রে কিন্তু সেলুলোজ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। সেলুলোজ অপাচ্য হিসেবে, রাফেজ হিসেবে মলের সঙ্গে দেহের বাইরে নির্গত হয়। তাহলে মানুষের ক্ষেত্রে সিকামের কোনো কাজ নেই। এই সিকাম কি হয় মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়, যাকে আমরা বলি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। মানুষের যে পূর্বপুরুষ তাদের কি আছে না লেজ আছে। লেজ হচ্ছে কতগুলো কশেরুকার সমন্বয়ে গঠিত। লেজে যে কশেরুকা আছে সেই কশেরুকার নাম হচ্ছে কডাল কশেরুকা। আর মানুষের যেখান থেকে লেজ উৎপন্ন হয়েছে সেই জায়গায় লেজের যে প্রান্ত ভাগ, সেখানে একটা অস্থি আছে যার নাম হচ্ছে কক্সিস। এই কক্সিস কিন্তু মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ, এর কোনো কাজ নেই। যারা মাংসাশী প্রাণী, যারা কাঁচা মাংস খায়, তাদের ক্ষেত্রে ক্যানাইন দাঁত, আমাদের প্রথম যে দুটো দাঁত সেটা হচ্ছে ইনসাইজার। প্রথম দুটো দাঁতের এদিকে আর এদিকে, নিচেও প্রথম দুটো দাঁতের এদিকে আর এদিকে, এই দাঁতগুলোকে বলা হচ্ছে কৃন্তক, ছেদক দাঁত, ক্যানাইন বা ছেদক দাঁত। যারা কাঁচা মাংস খায়, বাঘ, সিংহ, তাদের ক্ষেত্রে ক্যানাইনটা কিন্তু সক্রিয়। আমাদের কিন্তু ক্যানাইন কোনো কাজে লাগে না, যার জন্য আমাদের ক্ষেত্রে ক্যানাইন হচ্ছে নিষ্ক্রিয়। গরু বা ছাগলের কানে দেখবি মাছি বসলে কানটা নাড়ায়, আমাদের মশা বসলে হাত দিয়ে মারতে হয়, আমরা কিন্তু এই কানটাকে নাড়াতে পারি না। তার কারণ কি, আমাদের যেখানে পেশি আছে সেই পেশিটা হচ্ছে নিষ্ক্রিয়। এইরকম বিভিন্ন ধরনের অঙ্গ আছে যারা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করে। একই রকমভাবে আমরা যদি উদ্ভিদ জগতের ক্ষেত্রে যাই, তাহলে উদ্ভিদ জগতের ক্ষেত্রে গেলেও আমরা নিষ্ক্রিয় অঙ্গ দেখতে পাবো। কালকাসুন্দা বলে একটা গাছ আছে, কালকাসুন্দার 10টা পুংকেশর থাকে। 10টা পুংকেশরের মধ্যে একটা পুংকেশর, সেখানে কোনো পরাগরেণু উৎপন্ন হয় না, বন্ধা পুংকেশর বলা হয়। এই বন্ধা পুংকেশরকে আমরা বলি স্ট্যামিনোড। স্ট্যামিনোড হচ্ছে বন্ধা পুংকেশর, সেখানে কোনো পরাগরেণু উৎপন্ন হয় না, তাহলে সেটা নিষ্ক্রিয় অঙ্গ। পেঁয়াজের যে ব্রাউন বাদামি বর্ণের যে খোসাগুলো, যেগুলো ফেলে দেওয়া হয়, সেগুলো কিন্তু পেঁয়াজের কোনো কাজে লাগে না, তাকে আমরা বলি কি স্বল্পপত্র। এই স্বল্পপত্র হচ্ছে কি পেঁয়াজের ক্ষেত্রে এক ধরনের নিষ্ক্রিয়। তাহলে এইভাবে আমরা যদি উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎ, আমরা যদি জীবজগৎ পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো কি না এরকম কতগুলো লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি আছে। এবং এই লুপ্তপ্রায় অঙ্গ যারা কি করে না বিবর্তনের সাক্ষ্য প্রমাণ করে। পৃথিবীতে যে বিবর্তন হয়েছে, জীবের যে বিবর্তন হয়েছে,
সেই বিবর্তন সম্পর্কে প্রমাণ দেয় কে? না লুপ্তপ্রায়। তাহলে আমরা কি বললাম না জীবজগৎ পর্যবেক্ষণ করলে জীবজগৎ পর্যবেক্ষণ করলে দেখা যায় কোনো অঙ্গ কোনো জীবে ক্রমাগত ব্যবহারের ফলে শক্ত ও সবল হয়, কিন্তু উক্ত অঙ্গ অপর কোনো জীবে ক্রমাগত অপব্যবহারের ফলে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। একে লুপ্তপ্রায় অঙ্গ বলে। এই হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ, এই হচ্ছে কি না ভেস্টিজিয়াল অর্গান। যেমন আমরা যদি মানুষের ক্ষেত্রে বলি বা উদাহরণ যদি আমরা দিই, গিনিপিগের ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রের সংযোগস্থলে অবস্থিত শিকাম হচ্ছে সক্রিয় অঙ্গ, কিন্তু মানুষের ক্ষেত্রে শিকাম নিষ্ক্রিয় অঙ্গ, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে রূপান্তরিত হয়। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এক ধরনের নিষ্ক্রিয় অঙ্গ। একই রকম ভাবে যদি আমরা বলি মানুষের কঙ্কাল তন্ত্রে অবস্থিত কক্সিস, মানুষের কঙ্কাল তন্ত্রে অবস্থিত কক্সিস বা কানের পেশি ইত্যাদি কিন্তু মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এই নিষ্ক্রিয় অঙ্গ গঠিত প্রমাণ যেটা বলছে কি না পৃথিবীতে বিবর্তন হয়েছে, পৃথিবীতে অনুন্নত জীব থেকে কি হয়েছে না উন্নত জীবের সৃষ্টি হয়েছে। আমরা যদি উদ্ভিদ জগতের কথা বলি, উদ্ভিদ জগতে আমরা যদি কালকাসুন্দা গাছ দেখি, কালকাসুন্দার 10টি পুংকেশরের মধ্যে একটি পুংকেশর বন্ধা, যাকে স্ট্যামিনোড বলে, ইয়া নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখ উদ্ভিদ জগতের ক্ষেত্রে বা প্রাণী জগতের ক্ষেত্রে কি আছে না নিষ্ক্রিয় অঙ্গ বর্তমান আছে, এবং এই নিষ্ক্রিয় অঙ্গ যারা কি করে না পৃথিবীতে যে বিবর্তন হয়েছে সেই বিবর্তনের কি করে না প্রমাণ দেয়।
সেটা এক্সেপশনাল কেস। তাহলে এই গেল কি না লুপ্তপ্রায় অঙ্গ, এও কি করলো না প্রমাণ দিল। আমরা 5 নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। ভ্রূণতত্ত্ব কাকে বলে না, আমরা যদি মেরুদণ্ডী প্রাণীদের পরিস্ফুরণ দেখি, ডেভেলপমেন্ট দেখি, আমরা প্রথমে জানি কি, প্রথমে জাইগোট উৎপন্ন হয়। জাইগোট হচ্ছে এককোষী। জাইগোট ক্রমাগত বিভাজনের মাধ্যমে উৎপন্ন করে মরুলা। মরুলা ক্রমাগত বিভাজনের মাধ্যমে উৎপন্ন করে ব্লাস্টুলা। ব্লাস্টুলা বিভাজিত হয়ে গঠন করে গ্যাস্ট্রুলা। আর গ্যাস্ট্রুলা থেকে তৈরি হয় কি না ভ্রূণ। মেরুদণ্ডী প্রাণীদের, মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ইত্যাদি মেরুদণ্ডী প্রাণীদের এই হচ্ছে কি সিকুয়েন্স, এই হচ্ছে কি না পর্যায়ক্রম। এইভাবে জীবের কি করে না উৎপত্তি হয়, ভ্রূণের উৎপত্তি হয়। এই যে বিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় এই জাইগোটের পরিস্ফুরণ নিয়ে আলোচনা করা হবে তাকে আমরা বলি এমব্রায়োলজি, তাকে আমরা বলি ভ্রূণতত্ত্ব। তাহলে ভ্রূণতত্ত্ব কি? ভ্রূণতত্ত্ব হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় জাইগোটের পরিস্ফুরণ এবং ভ্রূণের উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়। তাকে কি বলা হয় না ভ্রূণতত্ত্ব। তাকে ভ্রূণতত্ত্ব বা তাকে এমব্রায়োলজি বলে। এই হচ্ছে এমব্রায়োলজি বা এই হচ্ছে কি না ভ্রূণতত্ত্ববিদ্যা। এই প্রসঙ্গে আমরা একজন বিজ্ঞানীর নাম বলবো, যে বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। বিজ্ঞানী ই হেকেল। এই বিজ্ঞানীর মতে, এই বিজ্ঞানী কি বলছেন না অন্টোজেনি রিপিটস, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি মানে কোনো জীবের তার জন্ম বৃত্তান্ত, উৎপত্তির ইতিহাসকে জাগিয়ে তোলে। বাংলাটা করলে এই দাঁড়ায়। তার মানে এদের যে এই জন্ম বৃত্তান্ত, তার মানে জাইগোট, জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা থেকে ভ্রূণ, এটাকেই আমরা বলবো কিনা জন্ম বৃত্তান্ত। এর উৎপত্তির ইতিহাস মানে এরা কোথায় থেকে উৎপন্ন হয়েছে, এদের অ্যানসেস্টারকে, এদের পূর্বপুরুষকে, সেই পূর্বপুরুষকে এখান থেকে কিন্তু জাগিয়ে তোলে। তার মানে বিজ্ঞানীরা বলছেন যে জাইগোট হচ্ছে একটা এককোষী প্রোটোজোয়ার মতো। মৎস্যর বল লিখবি পরে, আমি যখন লিখছি তখন লিখবি, ভূতিয়ে লিখে চলে যাচ্ছে। ভগবান দেখেছিস, ভগবান ঈশ্বর, ঈশ্বর এক অ্যান্ড অদ্বিতীয়। তোরা ঈশ্বরের থেকেও উন্নত মানের, আমি তো ছাপোষা একটা মানুষ। আমরা যদি জাইগোটের কথা বলি, এই জাইগোট হচ্ছে কিন্তু এককোষী
প্রোটোজোয়ার মতন, আদ্য প্রাণীর মতন। মৎস্য বল, উভচর বল, সরীসৃপ বল, পক্ষী বল, স্তন্যপায়ী বল। যদি আমরা জাইগোটের গঠন দেখি, তাহলে আমরা কিন্তু কখনোই বুঝতে পারবো না যে কোনটা মৎস্যের জাইগোট, কোনটা উভচরের জাইগোট, কোনটা সরীসৃপের জাইগোট, কোনটা মানুষের জাইগোট। পরবর্তীকালে এই জাইগোট তাহলে কি হলো? মরুলা তৈরি করবে। এই মরুলা কিন্তু বহুকোষী, কিন্তু অনেকগুলো কোষ থাকলে সেখানে স্বাভাবিকভাবে আমরা কি জানি, কলা গঠিত হয়। এখানে কিন্তু কোনো কলা গঠিত হবে না, স্পঞ্জের মতো। আমরা একটুখানি জানো, হ্যালো, আরে তুই সে আপলোড এখনো করিসনি? তোর আপলোড করতে কতক্ষণ যায়? কালকে আমি সকাল 12টার সময় গিয়েছি, এখনো আপলোড হচ্ছে? আরে তুই আমার কাছে গল্প দিচ্ছিস নাকি? আরে তো এতক্ষণ 12 ঘন্টা ধরে আপলোড হয়, কোন আপলোড? আরে সেটা আমাকে তাহলে জানা, তাহলে আমি তোর ইয়েতে মোবাইলে করবো না আপলোড। আমাকে ছেড়ে খাচ্ছে না ছেলেরা। কালকে তোকে ফোন করছি, তুই ফোন রিসিভ করছিস না। ফোনে করা হয়। এবার যদি আমরা মরুলা আসি, তাহলে এই মরুলা হচ্ছে কি, বহুকোষী, অনেকগুলো কোষের সমন্বয় গঠিত, কিন্তু এখানে কলা গঠিত হয় না, স্পঞ্জের মতো। তাহলে আর্লি স্টেজ, প্রাথমিক অবস্থায়, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা সরীসৃপ, কোনটা পক্ষী, কোনটা স্তন্যপায়ী। আমরা যদি মরুলা থেকে ব্লাস্টুলা আসি, ব্লাস্টুলা থেকে যদি গ্যাস্টুলা আসি, গ্যাস্টুলা তৃতীয় দশা। এটা হচ্ছে কিনা একটা মাত্র নালীযুক্ত, এক নালী দেহি, নিডারিয়ার মতন দেখতে, সবার ক্ষেত্রে তাই। তারপরে যদি আমরা আসি গ্যাস্টুলার পরে, আমরা দেখতে পাবো কি না সেখানে দেহ হচ্ছে খণ্ডাকৃতি, খণ্ডিত আংটির মতো, যাকে আমরা বলবো কি, অ্যানিলিডা। এরপরে মুখ, পায়ু, গলবিলীয়, ফুলকা ছিদ্র ইত্যাদি গঠিত হবে, অনেকটা মৎস্যের মতন দেখতে। তারপরে সে যদি মৎস্য হয় তাহলে মৎস্যের বৈশিষ্ট্য নেবে, সে যদি উভচর হয় তাহলে উভচরের বৈশিষ্ট্য নেবে, সে যদি সরীসৃপ হয় তাহলে সরীসৃপের বৈশিষ্ট্য নেবে, সে যদি পক্ষী স্তন্যপায়ী হয় পক্ষী স্তন্যপায়ী বৈশিষ্ট্য নেবে। কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা যদি জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলার যদি গঠন দেখি, তাহলে কোনটা মৎস্য, কোনটা উভচর, কোনটা সরীসৃপ, আমরা কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে কিন্তু চিহ্নিত করতে পারি না। তাহলে দেখ, বিজ্ঞানী ই হেকেলের অন্টোজেনি রিপিটস দ্য ফাইলোজেনি, কোনো জীবের জন্ম বৃত্তান্ত, এটা জন্ম বৃত্তান্ত, তার উৎপত্তির ইতিহাসকে জাগিয়ে তোলে। সবার বৈশিষ্ট্য তো এক, তার মানে এইটুকু বলা যায় যে যেহেতু সবার বৈশিষ্ট্য এক, তাহলে তারা উৎপত্তি হয়েছে কোথা থেকে? একটা সাধারণ পূর্বপুরুষ থেকে। তাহলে সাধারণ পূর্বপুরুষ থেকে জীবের উৎপত্তি, অভিব্যক্তির মূল রসত্ব, অভিব্যক্তির মূল কথা তো। অভিব্যক্তি বলেছে কি যে সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তি হবে। অভিব্যক্তি বলেছে কি যে সমস্ত জীব তাদের পূর্বপুরুষ হচ্ছে এক। তার মানে ই হেকেল যে থিওরি দিয়ে গেছেন, এই থিওরিটার নাম কি? এই থিওরিটার নাম হচ্ছে, আচ্ছা এর বাংলাটা কি? অর্থাৎ জীবের জন্ম বৃত্তান্ত, তার উৎপত্তির ইতিহাসকে কি করে না জাগিয়ে তোলে। এটাকে আমরা কি বলি না, বিজ্ঞানী ই হেকেলের রিক্যাপিচুলেশন থিওরি, বা একে আমরা বলি কি না বায়োজেনেটিক ল। বায়োজেনেটিক ল বা রিক্যাপিচুলেশন থিওরি। এই শাবনুরা কি বলে, মুস্কান, তোরা
সামনের সপ্তাহ থেকে এই দিন আসবি না তো, বিকেলে তো, সকালে তো না, তোরা তো বিকেলে। এই তোর 10টার সময় ফাঁকা আছে, তুই 10টার সময় আসবি। 1 2 3 জন কমবে, তোর 3 জন এখানে ঢুকবি, তাহলে 3 জন ঢুকলে কতজন হবে? আর বুধবার সকাল 7টায় আছে। 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, তাহলে তোরা কিন্তু সামনের সপ্তাহ থেকে এই দিনে আসবি না, প্রিয় তাই। আচ্ছা, এরপর আমি পরীক্ষার কথা বলছি। বংশগতি আর বিভেদ আসা মানে কষ্ট আছে সবার। পরীক্ষাটা আমি নিতে পারিনি শুধু এইটুকুর জন্য। বংশগতি বিভেদ চ্যাপ্টার পরীক্ষা হবে। ইউটিউব দেখিস নি তো কোনো দিন? দেখেন, যে কষ্ট করে দিই না বেকার। নিয়ে বংশগতি বিভেদ নিয়ে কিছু কাজ হবে না। কার কাছ থেকে নিয়েছিস? হ্যাঁ, কোন স্যার? কিছু বুঝতে পারছিস? বুঝবে, আমার কিছু হবে। বংশগতি বিভেদ অয়ন তাও তো দেখিস নি, দেখেছিস? আমার খাতা দেখাতে পারবি যে বংশগতি বিভেদের? হ্যাঁ, সেটা অন্য কারোর কাছে তুলে নিয়ে যাবে। বংশগতি বিভেদ পরীক্ষা হবে আজকে কি বার? মঙ্গলবার। সামনের মঙ্গলবার বুধবার বংশগতি বিভেদ পরীক্ষা হবে। মঙ্গলবার 3টে শিফট ধরে হবে, বুধবার দিন একটা শিফট ধরে হবে, শুধুমাত্র বংশগতি বিভেদ। তারপরে আবার একটা শিফট যাবে, বংশগতির আণবিক ভিত্তি হবে। 4 মাস পরে ছেড়ে দিয়েছিলাম পুরো। আমি কষ্ট করে অনলাইন পড়াই, কষ্ট করে ইউটিউব করি। এই যে ইউটিউবটা করাচ্ছে না, আমার মোবাইল যখন খারাপ হয়ে গেছে, এর পায়ে ধরে তার পায়ে ধরে একজন ফোন করলাম যে কালকে 10টার সময় দিয়েছি 11 এখনো পর্যন্ত তার আপলোড হচ্ছে না। কাদের জন্য করবো? সব আরামসে বসে আছি বাড়িতে, নিট করছি। নিটের ম্যাক্সিমাম কোশ্চেন আছে হিউম্যান ফিজিওলজি থেকে, বায়োমলিকুলস থেকে, জেনেটিক্স থেকে। জেনেটিক্সের 2টো চ্যাপ্টার কিছু বুঝেছিস? আরে একটা আমি সাহেলের কাছ থেকে তুলে নিলে তো হবে, আর টিউশন পড়ে কি হবে? চ্যাপ্টার যদি তুলে নিলে হয়ে যেত তাহলে তো হয়ে যেত সব। যা করবি বল, এদিকে করোনা আর এদিকে খাই ঘুমাই খাই। দেখলাম না যে কোনো ছেলে মেয়েটা ফোন করেছে যে স্যার এই কোশ্চেনের উত্তরটা কি হবে। আমি 2 ঘন্টা ধরে চিৎকার করে যাই, অমুক করি তমুক করি, যে যাদের উপকার হবে তাদের রোজ তো ঘরের কাজের মাসে কাজ করছে, তাদের আবার ঘরের দরকার। আমরা এরপরে যাব কি, কত নম্বর হবে? 6 নম্বর। 6 নম্বর আমরা যেটা পড়ব, বিবর্তনের আণবিক প্রমাণ বা বিবর্তনের আণবিক ভিত্তি। তুই খুলে ফেলিস কেন সবসময়? সবাই তো পড়ে আছে। মলিকিউলার বেসিস অফ ইভলিউশন, বিবর্তনের আণবিক ভিত্তি আমরা বলি। এখানে বিজ্ঞানীরা বলছেন যে আণবিক স্তরেও জীবের মধ্যে কিছু সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। আণবিক স্তরে প্রত্যেকটা জীব আরেকটা জীবের সঙ্গে কিন্তু রিলেটেড, সম্পর্ক। বিজ্ঞানীরা কতগুলো উদাহরণ দিয়ে গেছেন, যেমন
এক নম্বর একটা উদাহরণ দিয়েছেন, আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ব, আমরা যখন বায়োটেকনোলজি পড়ব, তখন আমরা একটা কথা বলবো আমরা বায়োটেকনোলজিতে পড়ব হিমিউলিন। হিমিউলিন মানে হচ্ছে হিউম্যান ইনসুলিন। হিউম্যান ইনসুলিনটাকে ছোট করে বলা হয়েছে হিমিউলিন। হিমিউলিন হচ্ছে ইউএসএর একটা কোম্পানি, এলিয়েন্ট নিলি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ওষুধ কোম্পানি, যে কি করেছে না মানব ইনসুলিন কৃত্রিমভাবে উৎপন্ন করেছে। মানব ইনসুলিন, হিউম্যান ইনসুলিন বলে তার নাম হচ্ছে হিমিউলিন। কোথা থেকে পাওয়া গেছে? ইনসুলিন। ইনসুলিন তো প্রোটিন, আমরা তো জেনে এসেছি, যদিও আমরা অনেকেই জানি না, যারা ইউটিউব দেখেছি তারা জানি যে ডিএনএ থেকে এমআরএনএ থেকে প্রোটিন, যেরকম খোঁচা সবসময় খেতে হবে। তার মানে প্রোটিন, এই প্রোটিনকে তৈরি করে কে? ডিএনএ থেকে এমআরএনএ থেকে প্রোটিন। তাহলে ইনসুলিন একটা প্রোটিন। ইনসুলিনের জন্য তাহলে কে আছে? ডিএনএ আছে, জিন আছে। আমরা তো জানি যে মানুষের ক্ষেত্রে কি থাকবে? ইনসুলিনের জন্য জিন থাকবেই। শুধুমাত্র কিন্তু মানুষের ক্ষেত্রে নেই, এই যে হিমিউলিন, হিউম্যান ইনসুলিন যে কৃত্রিমভাবে পাওয়া গেছে যে জিন, সেই জিনটা কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তার মানে ইকোলাই ব্যাকটেরিয়াতেও ইনসুলিন আছে, মানুষের ক্ষেত্রেও ইনসুলিন আছে। তার মানে জীব, ইকোলাইও হচ্ছে জীব, প্রোক্যারিওটিক জীব ব্যাকটেরিয়া, মানুষ হচ্ছে ইউক্যারিওটিক উন্নত প্রাণী। তাহলে যেহেতু একই রাসায়নিক বস্তু আছে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এদের উৎপত্তি তাহলে কোথা থেকে? একটা সাধারণ জীব থেকে। তাহলে আমরা এক নম্বরে আমরা বলবো কি না, এক নম্বরে আমরা বলবো ইনসুলিন হরমোন কোথা থেকে ঘটিত হয়? অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। কি করে? ডায়াবেটিস মেলিটাস রোগ, এই ইনসুলিন জিন ইকোলাই ব্যাকটেরিয়া কোষে তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আণবিক স্তরে ইনসুলিন কি আছে না প্রত্যেকটা জীবের ক্ষেত্রে আছে। তার মানে প্রত্যেকটা জীবের উৎপত্তি কি হয়? একটা সাধারণ পূর্বপুরুষ থেকে। 2 নম্বর, আমরা যখন জীবনের উৎপত্তি বলেছিলাম, জীবনের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে প্রোটিন। তার মানে আমি যদি ব্যাকটেরিয়ার কোষে যাই সেখানেও প্রোটিন আছে, আমি যদি উদ্ভিদের ক্ষেত্রে যাই সেখানেও প্রোটিন আছে, আমরা যদি মানুষের ক্ষেত্রে আসি বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যাই সেখানেও কিন্তু প্রোটিন আছে। প্রতিটি জীবের ক্ষেত্রে কিন্তু প্রোটিন আছে। শুধুমাত্র পার্থক্য কোথায়? আমি যদি মানুষের ক্ষেত্রে বলি, তাহলে এই প্রোটিন কিসের সমন্বয়ে গঠিত? প্রোটিন হচ্ছে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। শুধুমাত্র পার্থক্য কোথায় হবে না অ্যামাইনো অ্যাসিডের সজ্জারীতি, অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা। সরল থেকে আমরা যত জটিল জীবের দিকে যাব সেখানে কি হবে না সরল অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডের সজ্জারীতি
অ্যামাইনো অ্যাসিডের প্রকৃতি ইত্যাদি কী হবে না সরল থেকে জটিল হবে, কিন্তু প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কিন্তু প্রোটিন থাকে। তাহলে এটাও আমাকে প্রমাণ দিল কি পৃথিবীতে বিবর্তন হয়েছে। আমরা এবার উৎসেচকের কথা আসি। আমরা জানি যে মানবদের বিভিন্ন ধরনের উৎসেচক আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন ইত্যাদি বিভিন্ন ধরনের উৎসেচক আছে। এই উৎসেচকগুলো কি করে? বিভিন্ন ধরনের খাদ্য পরিপাক করে। আমরা অ্যামাইলেজ বলে একটা উৎসেচকের নাম জানি, যে কি করে না স্টার্চ বা শ্বেতসারকে কি করে না পাচিত করে। এই অ্যামাইলেজ উৎসেচক কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আছে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও উৎসেচক আছে, মানুষের ক্ষেত্রেও উৎসেচক আছে। তাহলে মানুষ আর ব্যাকটেরিয়া কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এটা সাধারণ পূর্বপুরুষ। এইরকম কতগুলো প্রমাণ আমাদেরকে আণবিক ভিত্তিকে সাপোর্ট করে, অর্থাৎ জীবের যে বিবর্তন হয়েছে তার প্রমাণ হিসেবে আমরা যেমন অঙ্গ সংস্থানগত প্রমাণ, লুপ্তপ্রায় অঙ্গ, সংযোগ রক্ষাকারী জীব, জীবাশ্ম ইত্যাদি যেমন প্রমাণ পেয়েছি, আমরা কিন্তু এই প্রমাণও কিন্তু পেয়েছি। তাহলে এই হলো কি না বিবর্তনের আণবিক প্রমাণ। আমরা বিবর্তনের প্রমাণ শেষ করলাম। আমরা এই চ্যাপ্টারে 3টে জিনিস পড়ব বলেছিলাম। একটা হচ্ছে জীবনের উৎপত্তি হয়ে গেছে, একটা হচ্ছে বিবর্তনের প্রমাণ, তাও শেষ করলাম। লাস্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে বিবর্তনের মতবাদ, বিবর্তনের থিওরি। আমরা জানি বিবর্তনের মতবাদের দুটো মতবাদ আছে, দুটোই জীববিজ্ঞানের ক্ষেত্রে মাইলস্টোন। একটা হচ্ছে ডারউইনবাদ আর একটা হচ্ছে ল্যামার্কবাদ। আমাদের সিলেবাসের মধ্যে শুধুমাত্র ডারউইনবাদ আছে, ল্যামার্কবাদ আমাদের সিলেবাসের মধ্যে নেই। আমরা যদি এই ডারউইনবাদ পড়ি বা ল্যামার্কবাদ পড়ি, এই ল্যামার্কবাদ বল, ডারউইনবাদ বল সবই কিন্তু জীববিজ্ঞানের ক্ষেত্রে এক একটা করে মাইলস্টোন। যদিও এদের কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ নেই, যদিও এদের কোনো পরীক্ষালব্ধ প্রমাণ নেই। যদি পরীক্ষালব্ধ প্রমাণ থাকতো তাহলে ডারউইন জিরাফের লম্বা গ্রীবা যে কারণে বলে গেছে, ল্যামার্কও কিন্তু একই কারণেই বলতেন। কিন্তু ডারউইনের মতে জিরাফের লম্বা গলার কারণ, আর ল্যামার্কের মতে জিরাফের লম্বা গ্রীবার কারণ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই কারণে দুটো মতবাদের কিন্তু পার্থক্য আছে। বিজ্ঞানী ডারউইন যা অবজার্ভ করেছিলেন, যা পর্যবেক্ষণ করেছিলেন, সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি তার মতবাদ পেশ করেছেন। বিজ্ঞানী ল্যামার্ক যে পর্যবেক্ষণ করেছেন, সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি তার বক্তব্য প্রবর্তন করেছেন। কিন্তু এদের কোনো পরীক্ষালব্ধ প্রমাণ নেই। দুটোই কিন্তু জীববিজ্ঞানের ক্ষেত্রে এক একটা করে মাইলস্টোন। আজ থেকে 200 বছর, 210 বছর আগে এই থিওরিগুলো কিন্তু প্রবর্তিত হয়েছে। যখন এই থিওরিগুলো প্রবর্তিত হয়েছে তখন কিন্তু বিজ্ঞানের শাখা, বিজ্ঞানের গুরুত্ব, পরিধি কিন্তু এতটা বিস্তৃতি লাভ করেনি। যাই হোক, আমরা এখন যেটা পড়ব ডারউইনবাদ বা একে আমরা বলবো ডারউইনিজম, বা আমরা একে বলবো প্রাকৃতিক নির্বাচনবাদ। কি প্রাকৃতিক নির্বাচনবাদ কি, ডারউইনবাদ কি?
না, ডারউইনবাদ হচ্ছে বিজ্ঞানী ডারউইন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম পড়াশুনো করেন। পড়াশুনো করার পরে একজন নেচারালিস্ট, একজন প্রকৃতিবিদ হয়ে আমেরিকা, আফ্রিকা ইত্যাদি কতগুলো দেশ প্রদক্ষিণ করে। তখন তো আর ফ্লাইট বা ট্রেন ছিল না, তখন যোগাযোগ ব্যবস্থা ছিল জাহাজ। বিজ্ঞানী ডারউইন যে জাহাজে প্রদক্ষিণ করেন সেই জাহাজটার নাম হচ্ছে কি HMS বিগল। এই জাহাজে কি করেন না প্রদক্ষিণ করেন এবং গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে, আমরা এখানে যে চড়ুই পাখি দেখি অনেকটা চড়ুই পাখির মতন, কিন্তু চড়ুই পাখি নয়, অনেকটা চড়ুই পাখির মতন দেখতে। ফিঞ্চ পাখির উপর পর্যবেক্ষণ করেন, সেই পাখির নাম হচ্ছে কি ফিঞ্চ। এই ফিঞ্চ পাখির উপর কি করে না পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করে 1859 খ্রিস্টাব্দে 2009-এ 200 বছর পূর্তি হয়েছে, তাই তো? 2009 হলে 200 বছর পূর্তি হয়তো, হ্যাঁ 150 বছর, তাই 150 বছর পূর্তি হয়েছে। তাহলে দেখ 150 বছর যেখানে পূর্তি হয়েছে, তার মানে বায়োলজিতে এখনো কিন্তু মাইলস্টোন। এই ফিঞ্চ পাখির উপর পর্যবেক্ষণ করে একটা বই পাবলিশ করে, বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই যে বই, এই বইতে জৈব বিবর্তন সম্পর্কে মতবাদ প্রণয়ন করে। একে ডারউইনবাদ বলে। তাহলে বিজ্ঞানী ডারউইন ফিঞ্চ পাখির উপর পর্যবেক্ষণ করে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে জৈব বিবর্তন সম্পর্কে যে মতবাদ প্রণয়ন করেন সেই মতবাদের নাম হচ্ছে কি না ডারউইনবাদ। এবার এই ডারউইনবাদের গুরুত্বপূর্ণ কতগুলো প্রতিপাদ্য বিষয় আছে, সেই প্রতিপাদ্য বিষয়গুলো আমরা আলোচনা করব। সামনের মঙ্গলবার সময় পরীক্ষায় আসবি তো? কে কে আসবি না আমাকে না বলে দেয়, কে না আমরা পরীক্ষা দেবো না, কেউ নেই? আমি কিন্তু বাড়ির থেকে কিন্তু টেনে নিয়ে আসবো। হ্যাঁ, এই পরীক্ষা কিন্তু আমি বাড়ির থেকে টেনে নিয়ে আসবো। যারা অফলাইনে আছে, যারা অনলাইনে আছে তারা ঠিক আছে, তাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, তারা পরীক্ষা দেবে, একই দিবে। ভিডিও অন করে রাখবে, ভিডিও অন করে পরীক্ষা দেবে। কিন্তু অফলাইনে যারা এসছে তাদের কিন্তু প্রত্যেকে পরীক্ষা দিতেই হবে। অয়নের বাড়িটা কোন জায়গায়? বিএসএস মাঠ। হ্যাঁ হ্যাঁ, বাবার নাম কি? হ্যাঁ সমরজিৎ বিশ্বাস। তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? তোমার সঙ্গে বল।
টার্নিং নিলাম উমাসঙ্গ রঞ্জিতর বাড়ি। হ্যাঁ এদিকে ইলেকট্রিক পোস্ট, তার পাশ দিয়ে গলি হচ্ছে রঞ্জিতর বাড়ি। হ্যাঁ 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 মন্দিরের দিকে, মন্দিরের সামনে গলিটা যে আছে। হ্যাঁ কোরবানি হ্যাঁ আমি তো সবে পড়ানো আরম্ভ করি। আমি কিন্তু এপ্রিল মাস থেকে অনলাইনে যেমন পড়ানো হয় অফলাইনে যেমন পড়ানো হয় একই রকম পড়াচ্ছি, কিন্তু আমি কিন্তু কোনো ফাঁকি দিই ব্যস্ত। আমি যেখানে ফাঁকি দিই তোরা ফাঁকি দিতে কি বাড়িতে বসে না সে রসদ নেই এখানে। আজকে চলে এসেছিস না? তাহলে আমরা ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলো যাব। 1 নম্বর, পরীক্ষা দে না, আর তো সময় নেই, সিলেবাস শেষও করবে না, পরীক্ষার ডিউ টাইমে হবে। কিন্তু এখনো কোনো খবর নেই, এই সরকারে কিন্তু কোনো খবর থাকবে না। অত্যধিক হারে বংশবৃদ্ধি, সামনের বছর যে এইরকম হবে না কেউ মনে আছে? বায়োলজিটা ছিল বলে, ম্যাথটা হয়েছিল বলে সব ভর্তি হতে পারছে, দাদা নম্বর পেয়েছে। যার জন্য এইরকম পরিস্থিতির সঙ্গে সবাই বেধাক যে সামনের বছর এটা না হোক অন্য কিছু হতে পারে। সব সাবজেক্টের উপর জোর দিয়ে পড়াশোনা কর, কখন কি হয়ে যাবে কিছু বুঝতে পারবে। উত্তেজ করছে সব, কোথায় ভর্তি হবে কোনো খুঁজে পাচ্ছে না। যার জন্য অনুরোধ করছি যে পড়াশোনা আরম্ভ করে দিন। আমরা প্রথমে আসছি অত্যধিক হারে বংশবৃদ্ধি। ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়ের একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি। বিজ্ঞানী ডারউইন কি বলছেন না, যে কোনো জীব তাদের অত্যধিক হারে বংশবৃদ্ধি করা সেটা হচ্ছে একটা সহজাত প্রবৃত্তি, এবং এর ফলে 1, 3, 9, 27, 81 এইরকম হারকে আমরা কি বলি? জিওমেট্রিক্যাল প্রোগ্রেস। জ্যামিতিক হারে কি হচ্ছে? বংশবৃদ্ধি করছে 2, 4, 6, 8, 10, 12। এটাও কি এক ধরনের প্রগতি, এর মাধ্যমেও কি হচ্ছে? সংখ্যা বৃদ্ধি হচ্ছে। তার মানে বিজ্ঞানী ডারউইন এটাই বোঝাতে চেয়েছেন যে জীব তার সহজাত প্রবৃত্তি হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি করা, এবং অত্যধিক হারে বংশবৃদ্ধি করার ফলে জীবের জ্যামিতিক এবং গাণিতিক হারে কি হচ্ছে? সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই প্রসঙ্গে বিজ্ঞানী ডারউইন কতগুলো উদাহরণ দিয়েছিল। ডারউইনের উদাহরণ কি? ডারউইন প্রথমে একটা হাতির উদাহরণ দিয়েছিল। হাতি প্রজনন করতে পারে 30 থেকে 90 বছর মোটামুটি, এটা এভারেজ 80, 75 এরকম হতে পারে, এবং হাতি মোটামুটি ভাবে 100 বছর বাঁচে। এইবার এই যে 30 থেকে 90 বছর যে প্রজনন করবে, তার মধ্যে একটা হস্তিনী 12 বছরে একটা শাবক প্রসব করে। তার মানে মোটামুটি হিসেব করে দেখা গেছে যে যদিও 30 থেকে 90 বছর মানে কত 60 বছর হচ্ছে,
তাই তো? এবার এই সময়ের মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে হাতি 6টা হস্তিনী 6টা বাচ্চা প্রসব করে। এইরকম এক জোড়া হাতির থেকে যত হাতি উৎপন্ন হচ্ছে, সব হাতি যদি বেঁচে থাকে তাহলে 750 বছরে এই হাতির সংখ্যা গিয়ে দাঁড়াবে 1,90,00,000। 1,90,00,000। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে জীব কি পরিমাণে বংশবৃদ্ধি করে। সামুদ্রিক একটা ঝিনুক যে একটা প্রজনন ঋতুতে বর্ষাকালে 10 কোটি ডিম পাড়ে। 10 কোটি, 1 কোটি 2 কোটি নয়, কিন্তু 10 কোটি ডিম। একটা ঝিনুক থেকে একটা প্রজনন ঋতুতে 10 কোটি ঝিনুক তৈরি হতে পারে। একটা স্ত্রী স্যালমন মাছ, সামুদ্রিক মাছ, সে প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পাড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম 10 কোটি ডিম যদি ইলিশ মাছ পারত তাহলে অসুবিধা হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জীব সে যে অত্যধিক হারে বংশবৃদ্ধি করে, এই অত্যধিক হারে বংশবৃদ্ধি করা জীবের একটা সহজাত প্রবৃত্তি। 1 নম্বর। 2 নম্বর কি? দু নম্বর হচ্ছে খাদ্য এবং বাসস্থান সীমিত। পৃথিবীর আয়তন কিন্তু বাড়ে না, আয়তন বরং কমে। যখন পপুলেশন এক্সপ্লয়টেশন হচ্ছে, যখন জনবিস্ফোরণ হচ্ছে, আগে বসিরহাট টাউনে 20,000 মানুষ ছিল, এখন টাউনে 2 লাখ মানুষ হয়েছে। বসিরহাট টাউনের কিন্তু বাড়েনি, আয়তন বাড়েনি, কিন্তু বরং বাড়িঘর দোকানপাট হয়ে আরো আয়তন কি হয়েছে? কমে গেছে। তার মানে বাসস্থান কি হয়েছে? সীমিত হয়ে পড়েছে। সংগ্রামপুর থেকে যে সবজি আসতো সেখানেও কিন্তু জনসংখ্যাটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যে জমিতে সবজি চাষ হতো সেই জমিতে কিন্তু বসতবাড়ি গড়ে উঠেছে, সেখানেও কিন্তু জমির আয়তনও কি হয়েছে? না কমে গেছে। তাহলে একদিকে জনসংখ্যা বৃদ্ধি, স্বাভাবিকভাবে জনসংখ্যা যখন বৃদ্ধি বেশি হয় তখন খাদ্য এবং বাসস্থান কি হয়ে পড়ে? খাদ্য এবং বাসস্থান সীমিত হয়ে। তাহলে একদিকে অত্যধিক হারে বংশবৃদ্ধি, আর একদিকে খাদ্য এবং বাসস্থান হচ্ছে সীমিত। তার ফলে কি হবে? না জীবকে বেঁচে থাকার জন্য সংগ্রামে লিপ্ত হতে হবে। এই যে সামনের যে মাঠ, এই মাঠে কি আছে? না ঘাস আছে, সেখানে খরগোশ আছে, গরু আছে, আর ছাগল আছে। তাহলে গরু, ছাগল, খরগোশের সংখ্যা কিন্তু অনেক বেশি, মাঠের আয়তন কিন্তু অনেক কম। সবাই কিন্তু তৃণভোজী। খরগোশ, ছাগল আর গরু এরা কিন্তু কি করবে? প্রতিযোগিতা করবে। কার জন্য? ঘাসের জন্য। শুধুমাত্র তাই নয়, গরু গরুর সঙ্গে, ছাগল ছাগলের সঙ্গে, বা খরগোশ খরগোশের সঙ্গে কিন্তু ঘাসের জন্য প্রতিযোগিতা করবে। শুধুমাত্র তাই নয়, যদি আমফান হয়, ভূমিকম্প হয়, সুনামি হয়, কোনো ডিসাস্টার হয়, প্রাকৃতিক বিপর্যয় ঘটে, সেই প্রতিকূল পরিবেশের সঙ্গে তাকেও কিন্তু সংগ্রাম করতে হবে। এই যে ত্রিবিধ সংগ্রাম, এই ত্রিবিধ সংগ্রামকে বিজ্ঞানী ডারউইন কি বলে গেছেন? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বা একে আমরা কি বলছি? অস্তিত্বের জন্য সংগ্রাম। এখনো কিন্তু আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে যেমনভাবে জীবের ক্ষেত্রে প্রযোজ্য,
একই রকম ভাবে এখনো কিন্তু সমানভাবে প্রযোজ্য অস্তিত্বের জন্য সংগ্রাম। এখনো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এগুলো, যে একদিকে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জ্যামিতিক গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে খাদ্য এবং বাসস্থান সীমিত হয়ে যাচ্ছে। খাদ্য এবং বাসস্থান সীমিত, অত্যধিক হারে বংশবৃদ্ধি হওয়ার জন্য জীবকে টিকিয়ে থাকার জন্য, জীবের অস্তিত্বকে বজায় রাখার জন্য বিজ্ঞানী ডারউইনের মতে ত্রিবিধ সংগ্রামে লিপ্ত হতে হয়। 3 ধরনের সংগ্রামে লিপ্ত হতে হয়। এক ধরনের সংগ্রামকে আমরা কি বলি? ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল, অন্তঃপ্রজাতি সংগ্রাম, গরু গরুর সঙ্গে, ছাগল ছাগলের সঙ্গে, বা খরগোশ খরগোশের সঙ্গে যখন সংগ্রাম করে সেই সংগ্রামকে আমরা কি বলি? অন্তঃপ্রজাতি সংগ্রাম। ছাগলের সঙ্গে গরু, গরুর সঙ্গে খরগোশের যখন সংগ্রাম চলে, এই রকম সংগ্রামকে আমরা কি বলি? আন্তঃপ্রজাতি সংগ্রাম, বা একে আমরা কি বলবো? বিষম প্রজাতি সংগ্রাম। অগ্নুৎপাত, ভূমিকম্প, ঝড়, আমফান ইত্যাদি এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের এগেনস্টে, যে প্রতিকূল পরিবেশের এগেনস্টে যে সংগ্রাম, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো পরিবেশগত সংগ্রাম। এইরকম ত্রিবিধ সংগ্রামে জীবকে সবসময় কি হতে হয় না? লিপ্ত হতে হয়। এই যে ত্রিবিধ সংগ্রাম, এই ত্রিবিধ সংগ্রামকে বিজ্ঞানী ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রাম বলে কি করেছেন না? অভিহিত করেছেন। 4 নম্বর, ভেদ প্রকরণ। দেখ, জীবকে অনবরত কি করতে হবে? সংগ্রামে লিপ্ত হতে হবে। জীব অনবরত সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য জীবের মধ্যে কি হয় না? নতুন নতুন বৈশিষ্ট্যের কি হবে? উৎপত্তি ঘটবে। স্বাভাবিক। একটা জীব সে যদি সর্বদা সংগ্রামে লিপ্ত হয়, তাহলে সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য তার মধ্যে কি হবে? নতুন নতুন বৈশিষ্ট্যের কি হবে? উৎপত্তি ঘটবে। এই নতুন নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি হওয়াকে আমরা কি বলি? ভেদ। আমরা জানি এই পৃথিবীতে দুটো জীব কখনো এক হয় না, তাদের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য থাকে। এই যে বৈশিষ্ট্যের পার্থক্য, এই বৈশিষ্ট্যের পার্থক্যকে আমরা কি বলি? ভেদ বলি বা প্রকরণ বলি। তার মানে জীবকে এই ত্রিবিধ সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য, জীবকে সর্বদা সংগ্রামের সম্মুখীন হওয়ার জন্য জীবের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উৎপত্তি হয়, যাকে বলা হচ্ছে কিনা ভেদ বা প্রকরণ। এইবার বিজ্ঞানী ডারউইন এই বা ভেদ বা প্রকরণকে দুটো ভাগে ভাগ করে। এক ধরনের ভেদকে কি বলা হয়? অনুকূল ভেদ। আরেক ধরনের ভেদকে বলা হয় প্রতিকূল ভেদ। আমাদের ভারতবর্ষ, এখানে যে কুকুরগুলো আছে সেই কুকুরগুলো হচ্ছে ছোট লোমওয়ালা কুকুর। শীত প্রধান দেশে যে কুকুর, তারা হচ্ছে বড় লোমওয়ালা কুকুর। কেন না? শীত প্রধান দেশে শীতকে প্রতিহত করার জন্য তাদের লোমগুলো কি বড় বড়। আমাদের এখানে গ্রীষ্ম প্রধান দেশ, এখানে গ্রীষ্মকালের জন্য, গরমের জন্য লোমওয়ালা ছোট। তার মানে আমাদের এই পরিবেশে ছোট লোমওয়ালা কুকুর এই পরিবেশে টিকে থাকার জন্য উপযোগী। আবার শীত প্রধান দেশে বড় লোমওয়ালা কুকুর ওই পরিবেশে টিকে থাকার জন্য উপযোগী। ছোট লোম আমাদের এই পরিবেশের জন্য হচ্ছে অনুকূল ভেদ।
বড় লোম শীত প্রধান দেশে পরিবেশের জন্য হচ্ছে অনুকূল ভেদ। তার মানে ছোট লোমওয়ালা কুকুর আমাদের এখানে সংগ্রামে জয়ী হবে, বড় লোমওয়ালা কুকুর ওখানে সংগ্রামে জয়ী হবে। তার মানে যে সকল ভেদ বা প্রকরণ জীবের অস্তিত্বের জন্য সংগ্রামে বা জীবন সংগ্রামে যারা জীবন সংগ্রামে যারা সাহায্য করবে, যেমন ছোট লোক তার এখানে জীবন সংগ্রামে সাহায্য করে, বড় লোক জীবন সংগ্রামে সেখানে সাহায্য করবে, তখন আমরা তাকে বলবো অনুকূল ভেদ। কিন্তু বড় লোমওয়ালা কুকুর যদি এখানে আসে, ছোট লোমওয়ালা কুকুর যদি ওখানে যায়, তাহলে সেই বৈশিষ্ট্য তাকে তো জীবন সংগ্রামে সাহায্য করবে না। তাহলে যে সকল প্রকরণ বা ভেদ জীবের জীবন সংগ্রামে সহায়ক তাদেরকে বলা হবে অনুকূল ভেদ। যে সকল প্রকরণ বা ভেদ জীবের জীবন সংগ্রামে সহায়ক নয় তাদেরকে বলা হবে প্রতিকূল ভেদ। তার মানে যারা অনুকূল ভেদ সম্পন্ন জীব তাদের জীবন সংগ্রামে জয়ী হওয়ার সম্ভাবনা থেকে গেছে, আর যারা অনুকূল ভেদ সম্পন্ন জীব তাদের জীবন সংগ্রামে যারা প্রতিকূল ভেদ সম্পন্ন জীব তাদের জীবন সংগ্রামে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটাকেই বলা হচ্ছে কি না ভেদ বা প্রকরণ। 5 নম্বর হচ্ছে যোগ্য নয়, যোগ্যতর নয়। একেবারে কাকে বলা হচ্ছে? যোগ্যতমের কথা বলা হচ্ছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নট ফিট, ফিটারও নয়, একেবারে বলা হচ্ছে কি ফিটেস্ট। তার মানে যারা অনুকূল ভেদ সম্পন্ন জীব, যারা জীবন সংগ্রামে জয়ী হবে, তারাই একমাত্র যোগ্যতম বলে বিবেচিত হবে। এটা তো আমার ছিল, আমি দিচ্ছি, দাও আমি দিচ্ছি, দুজন একটু খাবো। তাহলে যারা অনুকূল ভেদ সম্পন্ন জীব, যারা অস্তিত্বের জন্য সংগ্রামে জয়ী হবে, তাদেরকে প্রকৃতিতে তারা যোগ্যতম বলে বিবেচিত হবে এবং তাদেরই একমাত্র ডেভেলপমেন্ট ঘটবে, তাদেরই একমাত্র পরিবর্তন ঘটবে। কিন্তু যারা প্রতিকূল ভেদ সম্পন্ন জীব, যারা অস্তিত্বের জন্য সংগ্রামে টিকতে পারবে না, তারা যোগ্যতম বলে বিবেচিত না হলে তাদের কিন্তু উদ্বর্তন ঘটবে। বিজ্ঞানী ডারউইন একে যোগ্যতমের উদ্বর্তন বলে অভিহিত করেন। ডারউইনের মতবাদের গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি? গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, যার জন্য ডারউইনবাদের নাম হয়েছে কি প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রাকৃতিক নির্বাচনবাদ কি না, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা প্রতিকূল ভেদ সম্পন্ন জীব অপেক্ষা কি হবে, বেশি সুযোগ সুবিধা পাবে। তাই তো বলে এলাম, যারা অনুকূল ভেদ তারা কি হবে জীবন সংগ্রামে সহায়ক, যারা প্রতিকূল ভেদ তারা জীবন সংগ্রামে সহায়ক নয়। তাহলে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা প্রতিকূল ভেদ সম্পন্ন জীব অপেক্ষা জীবন সংগ্রামে বেশি সুযোগ সুবিধা পায়, প্রকৃতি একমাত্র তাদেরকেই নির্বাচিত করবে। অপরপক্ষে যারা প্রতিকূল ভেদ সম্পন্ন জীব, তারা অস্তিত্বের জন্য সংগ্রামে সাহায্য পায় না, তাদেরকে প্রকৃতি নির্বাচিত না করায় কালক্রমে তারা পৃথিবী থেকে কি হয়, অবলুপ্ত হয়। বিজ্ঞানী ডারউইন ঘোড়ার যে লম্বা গ্রীবা, দীর্ঘ গ্রীবাতে এই কথাই বলেছেন যে এই পৃথিবীতে কিন্তু 2 ধরনের গ্রীবাওয়ালা জিরাফ ছিল। ঘোড়ার জিরাফে 2 ধরনের জিরাফ ছিল, একটা হচ্ছে খর্বজীব গ্রীবাওয়ালা জিরাফ, আর একটা হচ্ছে দীর্ঘ গ্রীবাওয়ালা জিরাফ। খর্ব গ্রীবাওয়ালা জিরাফ হচ্ছে প্রতিকূল
ভেদ সম্পন্ন জীব, দীর্ঘ গ্রীবাওয়ালা জীব হচ্ছে অনুকূল ভেদ সম্পন্ন জীব। তাহলে দীর্ঘ গ্রীবা অনুকূল ভেদ সম্পন্ন হওয়ার জন্য সে কি হয়েছে? প্রকৃতিতে নির্বাচিত হয়েছে, সে অস্তিত্বের জন্য সংগ্রামে জয়ী হয়েছে। আর অস্তিত্বের জন্য সংগ্রামে জয়ী হওয়ার ফলে সে যোগ্যতম বলে বিবেচিত হয়েছে। যোগ্যতম বিবেচিত হওয়ার কারণে প্রকৃতি তাকে কি করেছে? নির্বাচন করেছে। কিন্তু খর্বগ্রীবাওয়ালা যে জিরাফ, সে তো প্রতিকূল ভেদ সম্পন্ন জীব, সে তো জীবন সংগ্রামে জয়ী হতে পারেনি, সে তো যোগ্যতম বলে বিবেচিত হয়নি, যার জন্য তাকে প্রকৃতি নির্বাচিত করতে পারেনি বলে সে কিন্তু পৃথিবী থেকে কি হয়েছে? অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু একই কথা বিজ্ঞানী ল্যামার্ক কিন্তু আলাদা বলে গেছে। যদি এক্সপেরিমেন্টাল প্রুফ থাকতো, যদি পরীক্ষালব্ধ প্রমাণ থাকতো, তাহলে সবার মতবাদ তো একই হতো। কিন্তু এখানে সবার মতামত কিন্তু ল্যামার্কের মতামত কিন্তু সম্পূর্ণ আলাদা। বিজ্ঞানী ল্যামার্ক কি বলছেন? ল্যামার্ক বলছেন যে না, দীর্ঘ আর খর্ব সবই ছিল। ঘাস শেষ হয়ে যেতে শাখা প্রশাখা খাওয়ার জন্য গ্রীবা উঁচু করেছে, যার জন্য গ্রীবার ক্রমাগত ব্যবহার হয়েছে, যার জন্য লম্বা গ্রীবা হয়েছে। সেই লম্বা গ্রীবা থেকে যখন অপত্য তৈরি হয়েছে, লম্বা গ্রীবাওয়ালা জিরাফ তৈরি হয়েছে। তাহলে তাদের দুজনের মতবাদ কিন্তু আলাদা। যাই হোক, আমরা গেলাম কি না প্রাকৃতিক নির্বাচন। প্রকৃতি তাকে নির্বাচন করবে, তারাই একমাত্র বেঁচে থাকবে। প্রকৃতি কাদেরকে নির্বাচন করবে? না যারা অনুকূল ভেদ সম্পন্ন, যারা জীবন সংগ্রামে জয়ী হবে, যারা যোগ্যতম বলে বিবেচিত। 7 নম্বর হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি। নতুন প্রজাতির সৃষ্টি কি না, ধর এই হচ্ছে একটা জনিত্রী জনু। এই জনিত্রী জনুতে কি আছে? দুটো জীব আছে। এই জনিত্রী জনু থেকে কি হবে? F1 জনু তৈরি হবে। আমরা তো বলেছি ভেদ বা প্রকরণ। এই জনিত্রী কি হবে? ক্রমাগত জীবন সংগ্রাম করতে 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 তাদের মধ্যে কি হবে? নতুন বৈশিষ্ট্য। এখানে যে অপত্র তৈরি হবে তার মধ্যে কি হবে? নতুন বৈশিষ্ট্য সংমিশ্রণ ঘটবে। F1 থেকে যখন F2 তে যাবে, আবার নতুন বৈশিষ্ট্য। F3 তে যখন যাবে, আবার নতুন বৈশিষ্ট্য। এই রকম করে যখন যাবে, একবারে লাস্টে যে অপত্যটা তৈরি হবে, এই অপত্যের সঙ্গে এই জনিত্রীর কোনো বৈশিষ্ট্যের মিল থাকবে কি? তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণগুলো প্রতিটি জনুতে পুঞ্জীভূত হওয়ার ফলে কালক্রমে নতুন একটা কি হয়েছে? প্রজাতির উৎপত্তি হয়েছে। তাহলে প্রজাতির সৃষ্টি, যেটা কবিতা লিখবি নাকি শান্তি লিখবে না, বৃষ্টি দেখছি যে কালো ঘন মেঘ, অঝোর বৃষ্টি, কবিতা লিখবি? এদিকে দেখ, বিজ্ঞানের কাছে। তাহলে যে F1 জীব, F1 জীবের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে না জনিত্রী থেকে আলাদা। তার মানে প্রতিটি জনুতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণগুলি পুঞ্জীভূত হয়ে কি করেছে? এটা নতুন জীবের সৃষ্টি করেছে। তার মানে নতুন প্রজাতির সৃষ্টি। এইগুলো হচ্ছে ডারউইনের মূল প্রতিপাদ্য বিষয়। এগুলো আমরা টেনেও পড়ে এসেছি, জাস্ট একটু রিকল করিয়ে দিলাম। এগুলো বই থেকে একটু পড়ে নিই। আমরা এবার পরে যাচ্ছি। হেডিংগুলো তুলে নে, ধরুন এখন ভালো ছেলে আর নেই বলতে বুঝবো। সায়নের খবর কি তোর বাড়িতে? সেই সায়ন, ওই যে যেটা সায়ন, ওই যে হাই স্কুলে থাকে, যে বিশ্বজিৎ কাছে, ও কি ইউটিউব দেখছে নাকি? না আর না, কোন স্যার? মানে কি আসবে বলছে? ও না, আর বুঝতে পারছিস তো কি অবস্থা? এই 3 জন চলে যাবে বলে তোর 3 জনকে ঢোকাতে পারবে। আমি কি করবো বল? আমাকে আমাকে একটু প্রভিশন দে তোরা। তাহলে আরো একটা ব্যাচ খুলতে হয়। কখন ব্যাচ খুলতে হয়?
না না, ওই সায়নের খবর কি? কিন্তু ও তো নিটের লেতে থাকে না, ও কি গণিত অফিস যাচ্ছে না? ও দিনে যাচ্ছিস? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, আমরা এরপরে যাচ্ছি। দেখ, আমি মাইলস্টোন, কিন্তু জীববিদ্যার মাইলস্টোন হচ্ছে কিন্তু প্রাকৃতিক নির্বাচন, অস্বীকার করে লাভ নেই। কিন্তু তবুও আমরা বলবো কি না, এই ডারউইনবাদের কতগুলো ত্রুটি আছে, কতগুলো এর ক্রিটিসিজম আছে, সমালোচনা আছে। সমালোচনা কি, ক্রিটিসিজম কি না, এই ত্রুটিগুলো কিন্তু তখনকার দিনে কিছু কিছু বিজ্ঞানী হাক্সলে, ওয়ালেস, এরকম কিছু কিছু বিজ্ঞানী কিন্তু ধামাচাপা দিতে চেয়েছিলেন। কিন্তু ইন দ্য মিন টাইম হুগো দা ভিস, একজন বিজ্ঞানী, ওয়েনোথেরা ল্যামার্কিয়ানা বলে একটা উদ্ভিদ আছে, তার উপর পরীক্ষা নিরীক্ষা করে যুগান্তকারী একটা আবিষ্কার করলেন, মিউটেশন থিওরি, পরিপ্রেক্ষী তত্ত্ব। যখন একদল বিজ্ঞানী ডারউইনের এই ক্রিটিসিজমগুলোকে, এই ডিমেরিটসগুলোকে ধামাচাপা দেওয়ার তোড়জোড় করছেন, সেই সময়ে যখন মিউটেশন থিওরি যখন আবিষ্কার হলো, যখন পরিপ্রেক্ষিবাদ আবিষ্কার হলো হুগো দা ভিসের, তখন কিন্তু আর এই ত্রুটিগুলোকে কিন্তু আর ধামাচাপা দেওয়া গেল না। সেই ত্রুটিগুলো কি কি? এক নম্বর, দেখ, আমি ডারউইনবাদের যে গল্প বলে এলাম, সেখানে আমরা বলছি যে জীব কি করে পৃথিবীতে বেঁচে থাকবে, অস্তিত্বের জন্য সংগ্রাম বল, যোগ্যতমের উদ্বর্তন বল, প্রাকৃতিক নির্বাচন বল, বা আর যে যে মতবাদগুলো আমি বলে এসেছি, মানে বিজ্ঞানী ডারউইন যেগুলো বলে গেছে, সেগুলো কিন্তু পৃথিবীতে কিভাবে জীবের উৎপত্তি হবে সেই সম্পর্কিত মতবাদ। কিন্তু ডারউইন একবারও তার থিওরিতে বলেননি, মতবাদে বলেননি যে পৃথিবীতে জীবের উৎপত্তি কিভাবে হবে। বলেছেন কি? এক নম্বর ডিমেরিটস, যে পৃথিবীতে জীবের বেঁচে থাকার কথা বললেও পৃথিবীতে জীবের উৎপত্তি সম্পর্কে কোনো দিশা দেখাননি, কোনো আলোকপাত দেখান। দু নম্বর, আমরা যখন বংশগতি বিভেদ পড়েছিলাম নয়, কিন্তু কথাটা আমরা পড়িয়েছিলাম, আমি নিজে বলেছি, নিজে শুনেছি, হেডফোন দেওয়া ছিল। এইবার সেই বিভেদে আমরা দু ধরনের বিভেদের কথা বলেছিলাম, একটা হচ্ছে সোমাটিক সেল বা দেহকোষে বিভেদ, আর একটা হচ্ছে জনন কোষে বিভেদ। যে সমস্ত বিভেদ দেহকোষে হয়, সেই সমস্ত বিভেদগুলো কিন্তু বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয় না। জনিত্রীর মধ্যে, জনিত্রীর দেহকোষে যদি বিভেদ উৎপন্ন হয়, তাহলে জনিত্রীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, অপত্যের মধ্যে সঞ্চারিত হয়। একমাত্র জার্মিনাল সেল বা জনন কোষে যে বিভেদটা তৈরি হয়, সেই বিভেদটাকেও সঞ্চারিত হয়, এবং সেই বিভেদ কি করবে? নতুন অপত্য সৃষ্টি করবে। আবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণ পঞ্জীভূত হয়ে কখনো কিন্তু জীব সৃষ্টি করে না, এটা পরবর্তীকালে কিন্তু প্রমাণিত হয়েছে। কিন্তু বিজ্ঞানী ডারউইন কি বলে গেছে? ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণগুলি পঞ্জীভূত হয়ে নতুন প্রজাতির উৎপত্তি ঘটিয়েছে। এবার সেই প্রকরণ, সেটা তো সোমাটিক প্রকরণ হতে পারে, সেটা তো দেহকোষে উৎপন্ন প্রকরণ হতে পারে। দেহকোষে উৎপন্ন প্রকরণ তো কখনো সঞ্চারিত হবে না, তাহলে কি করে প্রজাতির উৎপত্তি হবে? মিউটেশন থিওরি কিন্তু প্রজাতির এই উৎপত্তির ক্ষেত্রে কখনো সমর্থন করেনি। এটা হচ্ছে আরেকটা ত্রুটি। 3 নম্বর, বিজ্ঞানী ডারউইন বিভেদের কথা বলেছেন, অনুকূল প্রকরণ, প্রতিকূল প্রকরণের কথা বলেছেন, কিন্তু সেই বিভেদ কি করে উৎপত্তি হবে
দেহকোষে বা জননকোষে বিভেদের যে উৎপত্তি, সোমাটোপ্লাজম আর জার্মপ্লাজম, দেহকোষের প্রোটোপ্লাজম আর যে জননকোষের প্রোটোপ্লাজম, এদেরকে কিন্তু তিনি বিভেদ করতে পারেননি, এদেরকে কিন্তু তিনি পার্থক্য করতে পারেননি। এটা কিন্তু আরেকটা সমালোচনা। 4 নম্বর মস্ত বড় সমালোচনা হচ্ছে যেটা, বিজ্ঞানী ডারউইন ভূমধ্যাবৃষ যে মিউটেশন পরবর্তীকালে আবিষ্কার করলেন, মিউটেশন থিওরি, সেই মিউটেশন বা পরিব্যক্তিকে জাস্ট ইগনোর করে গেছেন, নেচার স্পোর্ট বলে, প্রকৃতির খেলা বলে। কিন্তু আমরা যখন বিবর্তনের কৌশল পরের দিন পড়ব, বিবর্তনের কৌশলে আমরা দেখতে পাবো যে জীবের উৎপত্তির ক্ষেত্রে মিউটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিউটেশনের একটা বিরাট স্থান আছে জীব সৃষ্টির জন্য, কিন্তু ডারউইন সেই পরিব্যক্তিকে নেচার স্পোর্ট বা প্রকৃতির খেলা বলে কি করেছেন না, জাস্ট অবজ্ঞা করে গেছেন। তাহলে এই হচ্ছে কি না ডারউইনবাদের মস্ত বড় ত্রুটি। এই ত্রুটিগুলোর নিরসনের জন্য পরবর্তীকালে বিজ্ঞানী গোল্ডস্মিথ, বিজ্ঞানী ভূমধ্যাবৃষ, বিজ্ঞানী ট্রেসমার্ক, বিজ্ঞানী হাক্সলে, এইরকম প্রমুখ বিজ্ঞানী এই ডারউইনবাদের এই ত্রুটিগুলোকে বিমুক্ত করে, এই ত্রুটিগুলোকে রেকটিফাই করে ডারউইনবাদের একটা মডিফিকেশন, একটা পরিবর্তিত এবং পরিমার্জিত রূপ প্রণয়ন করলেন। ডারউইনবাদ কিন্তু মূল স্ট্রাকচার কিন্তু একই, ডারউইন যা বলে গেছেন তাই আছে, শুধুমাত্র এই ত্রুটিগুলোকে কি করা হয়েছে, ত্রুটিগুলোকে রেকটিফাই করা হয়েছে। ত্রুটিগুলোকে রেকটিফাই করে যে নতুন মতবাদ, যে বিজ্ঞানীর নাম আমরা বললাম গোল্ডস্মিথ, ট্রেসমার্ক, হাক্সলে, ভূমধ্যাবৃষ ইত্যাদি, যে নতুন মতবাদটা প্রণয়ন করলেন, সেই নতুন মতবাদের নাম হচ্ছে কি মডার্ন সিনথেটিক থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনের আধুনিক সংশ্লেষবাদ বা নয়া ডারউইনবাদ বা নিও ডারউইনিজম। এটা হচ্ছে, আমরা তো ডারউইনবাদ তো পড়ে এলাম, কিন্তু ডারউইনবাদের কিছু মডিফিকেশন করা হলো, ত্রুটিগুলো ধরা পড়েছিল। এই হচ্ছে কি না ডারউইনবাদের ত্রুটি আর ত্রুটির নিরাময়। এরপরে আমরা যে এই অভিব্যক্তি পড়লাম না, এই অভিব্যক্তির কতগুলো ড্রাইভিং ফোর্স আছে, অভিব্যক্তির চালিকা শক্তি। অভিব্যক্তি কেন হয় পৃথিবীতে, এর বিভিন্ন কারণ আছে। কি কারণ? 1 নম্বর কারণ হচ্ছে মিউটেশন। মিউটেশনের কারণে আমরা বারবার করে বলে এসেছিলাম না যে বিজ্ঞানী ডারউইনের ত্রুটি, কিন্তু আমরা দেখতে পাবো যে এই পৃথিবীতে অভিব্যক্তির ড্রাইভিং ফোর্স, এই পৃথিবীতে অভিব্যক্তির চালিকা শক্তির নাম হচ্ছে কি মিউটেশন। মিউটেশন হচ্ছে বলে বিবর্তন আছে। আমরা পড়ব জিন ফ্লো, আমরা পড়ব জেনেটিক ড্রিফট, আমরা পড়ব হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম, আমরা পড়ব প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রাকৃতিক নির্বাচন, এই যে ঘটনাগুলো বললাম, এই যে পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলো আমাদেরকে ডিটেলস পড়তে হবে। পরের চ্যাপ্টার আমরা পড়ব বিবর্তনের কৌশল,
বিবর্তনের কৌশলের এই যে ড্রাইভিং ফোর্স, এই ড্রাইভিং ফোর্স কিন্তু আমাদের ডিটেলস পড়তে হবে। এই জেনেটিক ড্রিফট, হার্ডি উইলবার্গ ইকুইলিব্রিয়াম, এদের উপর ভিত্তি করে আমাদের কতগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো পড়তে হবে। এই চ্যাপ্টারটা যেমনভাবে আমরা জেনেটিক্স পড়ে এসেছি কঠিন চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টার এইগুলো যেখানে পড়বো সেটাও কিন্তু কঠিন। আশা করবো কেউ কামাই করবি না, যার যে টাইম সেই টাইমটা মেনটেন করবি, দিলে সুবিধা হয়। আমাদের এই চ্যাপ্টার এখানে শেষ। আমরা পরের দিন আরম্ভ করব বিবর্তনের কৌশল।